এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৬৮.৯১। জিপিএ 5 পেয়েছেন ৩৭,৭২৬ জন। জিপিএ 5 এর হার অনেক কমেছে এবার, তবুও স্যাটিসফাইড। আমরা খুবই খুশি, আমাদের পরিবার এবং শিক্ষকদের পরিশ্রম সফল হয়েছে। 5 পাওয়ার মতো কষ্ট করে পড়ালেখা করছি, আজকে সেই সফলতা আমি নিজের হাতে দেখতে পেলাম। 2 বছর ধরে যে কষ্টের জন্য আমরা এই কাজ করেছিলাম, শেষ পর্যন্ত সে কষ্টের ফল পেয়েছি। পাশের হার কমায় উদ্বিগ্ন না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। কত পার্সেন্ট পাস হলো, কত পার্সেন্ট পাস হলো না, এটা এত বিবেচ্য বিষয় না। পাস করার জন্য প্রত্যেক ছেলেমেয়ের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। খাতা দেখতে মূল্যায়নপত্র সঙ্গে থাকায় এবার এইচএসসিতে পাশের হার কমেছে, বিচলিত হওয়ার কিছু নেই, অভিমত শিক্ষাবিদদের। যোগাযোগের অভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ নিয়ে জটিলতা, দাবি ভিসির, অস্বীকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের। শরীয়তপুরে নিখোঁজের 8 দিন পর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার, উধাও হার্ট, কিডনি সহ বেশ কিছু অঙ্গ, মামলা দায়ের। চিকুনগুনিয়ায় আক্রান্তের পর অনেকেই হারাচ্ছেন কর্মক্ষমতা, চিকিৎসা পদ্ধতি আধুনিকায়নের পরামর্শ। এবং ভোটার তালিকা ও সীমানা পুনর্নির্ধারণে সরকারি দলের প্রভাবের আশঙ্কা বিএনপির, আইন মানা হলে মাথা ঘামাবে না আওয়ামী লীগ। সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাশের হার 5.79% কমে দাঁড়িয়েছে 68.91%। জিপিএ 5 এর সংখ্যাও কমেছে 20,500-এরও বেশি। কমেছে শতভাগ পাশের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও। ফলে দেশের কলেজগুলোতে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে অনেকটাই ভাটা পড়েছে এবছর। 2 বছরের পরিশ্রমের ফলাফল, উৎকণ্ঠা সাথে প্রত্যাশাও। শেষ পর্যন্ত ফলাফল যখন চলে আসলো নোটিশ বোর্ডে, মিশ্র প্রতিক্রিয়া তখন মাঠ জুড়ে। মিল ছিল না গত কয়েক বছরের সাথে। তারপরেও পাশেই চলছে উল্লাস। যারা প্রত্যাশা অনুযায়ী জিপিএ পেয়েছেন, এটা তাদের ভিড়। উৎসবে যোগ দিয়েছে কলেজের অপেক্ষাকৃত নবিশরাও। সহপাঠী আর বন্ধুদের খারাপ ফলাফলে আনন্দের রংটা এবার গাঢ় হতে পারেনি। অস্বস্তি ছিল নতুন মূল্যায়ন পদ্ধতি নিয়েও। আমার যে ফ্রেন্ডরা ছিল অনেক ভালো করে রেজাল্ট করার কথা ছিল, সেরকম রেজাল্ট সবার হয় নাই। সবার টোটাল এভারেজই তো আমাদের আনন্দের বিষয়, তো ওরকম লাগছে না। খাতা 3 বার করে মূল্যায়ন করা হয়েছে, এই কারণে রেজাল্টটা একটু কমে গিয়েছে। আমাদের 2 বছরে এত পরিশ্রমের ফসল আজকে আমাদের জিপিএ 5, আমরা অনেক খুশি। অন্য বছরের তুলনায় জিপিএ 5 এর হার অনেক কমেছে এবার, তবুও স্যাটিসফাইড। 5 পাওয়ার মতো কষ্ট করে পড়ালেখা করছি, আজকে সেই সফলতা আমি নিজের হাতে দেখতে পেলাম। একমাত্র মেয়ে, সে বরাবরই ভালো করে, এই জন্য আমার খুব ভালো লাগছে। এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় 12 লাখ শিক্ষার্থী। জিপিএ 5 এর সংখ্যা 37,726 জন। বোর্ড ভিত্তিক ফলাফলে রাজশাহীতে পাশের হার 71.30% এবং জিপিএ 5 এর সংখ্যা 5,294 জন। দিনাজপুরে পাশের হার 65.44%, জিপিএ 5 পেয়েছে 2,987 জন। বরিশালে পাশের হার 70.28%, জিপিএ 5 এর সংখ্যা 815 জন। সিলেটে 72.0%, জিপিএ 5 700 জন। যশোর বোর্ডে পাশের হার 70.02%, জিপিএ 5 2,447 জন। কুমিল্লায় 49.52% এবং জিপিএ 5 678 জন। চট্টগ্রামে 61.05%, জিপিএ 5 1,391 জন। আর ঢাকায় 69.74% শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ 5 পেয়েছে 18,930 জন। এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 77.20%, জিপিএ 5 পেয়েছে 1,815 জন। কারিগরি বোর্ডে পাশের হার 81.33%, জিপিএ 5 পেয়েছে 2,669 জন। এদিকে ফল প্রকাশের পরে গণমাধ্যমকে শিক্ষামন্ত্রী জানান, সঠিক খাতা মূল্যায়নের কারণেই পাশের হার কিছুটা কমেছে। খাতা সঠিক মূল্যায়ন করার ফলে এটা স্বাভাবিকভাবেই এই
পরিণতি, এবং এটা আস্তে আস্তে উন্নতি হবে, কারণ সবাই তখন মনোযোগ দিবে। আগে সাধারণ ধারণায়, সাধারণ কথায় প্রচলিত হয়ে গেছে যে খাতা ওজন করে নম্বর দেওয়া হয়, এখন সেই সুযোগটা আর নেই। পরীক্ষার ফলাফল কেমন হয় তা নিয়ে একটা উদ্বেগ ছিল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সকলের মধ্যে। তবে শেষ পর্যন্ত যখন ফলাফল প্রকাশিত হলো, তখন এই ফলাফল নিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন শিক্ষার্থীরা। এখন তাদের লক্ষ্য ভবিষ্যতে ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। এদিকে পাশের হার কমায় উদ্বিগ্ন না হয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, শিক্ষা বিস্তারে অনুকূল পরিবেশ সৃষ্টিতে সব ধরনের কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। শিক্ষাকে বহুমুখীকরণ করা এবং শুধু শিক্ষা নিলাম না, শিক্ষার মাধ্যমে জীবন জীবিকার পথ যাতে উন্মুক্ত হয় তার ব্যবস্থা করা। কম্পিউটারের উপর থেকে সমস্ত ট্যাক্স তুলে দিয়ে সেগুলি যেন আমাদের শিক্ষার্থীরাও ব্যবহার করতে পারে, সেই সুযোগ আমরা সৃষ্টি করে এবং শিক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিভিন্ন পদক্ষেপ আমরা হাতে নিই। কত পার্সেন্ট পাস হলো, কত পার্সেন্ট পাস হলো না, এটা এত বিবেচ্য বিষয় না। ছেলে মেয়েদের লেখাপড়ার প্রতি আরো বেশি মনোযোগী হয়েছে, পড়াশোনা করবে। পাস করার জন্য প্রত্যেক ছেলেমেয়ের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে এবং সেই সাথে সাথে গার্জিয়ান এবং অভিভাবক বৃন্দ এবং শিক্ষক বৃন্দ তাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের এই ছেলেমেয়েরা বিশেষ করে এই বয়সটায় তাদের সবথেকে বেশি প্রয়োজন সঠিক গাইডলাইন দেওয়া, তাদের সমস্যাগুলি উপলব্ধি করা এবং তাদেরকে আরো বেশি একটু সময় দেওয়া। এবং অভিভাবকদের আমি অনুরোধ করব বিশেষ করে নিজের ছেলেমেয়ের প্রতি আরো বেশি আন্তরিক হওয়া এবং তাদের কথাগুলি যেন বন্ধুর মতো তারা বাবা মাকে বলতে পারে, সেই রকম একটা পরিবেশ সৃষ্টি করা। কোনো মতেই যেন ছেলেমেয়ে ওই মাদকাসক্তি অথবা জঙ্গিবাদ বা এই ধরনের পথে না যায়। এবারে প্রথম মূল্যায়নপত্রের মাধ্যমে পরীক্ষার খাতা মূল্যায়িত হওয়ায় এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশের হার গত বছরের তুলনায় কমেছে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদরা। তারা বলছেন, ফলাফলে বিচলিত হওয়ার কিছু নেই, বরং যথাযথ মূল্যায়ন হলে এ ফলাফলই আশাব্যঞ্জক। এইচএসসির ফল প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা সময় সংবাদকে এ কথা জানান। সুতরাং পাশের হার নিয়ে আমি সন্তুষ্ট, যদিও গতবার পাশের হার ছিল ৭৫%। আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষা মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছে, বিশেষ করে আমাদের মূল্যায়নকারীরা যাতে একটা সমতার ভিত্তিতে মূল্যায়ন করতে পারে, এজন্য তাদেরকে কিছু স্ট্যান্ডার্ড খাতা এবং মূল্যায়ন সেটা পরীক্ষার খাতার সঙ্গে দিয়ে দিয়েছে। এটার একটা ইতিবাচক ভূমিকা সম্ভবত রয়েছে। আশা করি যে আমাদের শিক্ষা পদ্ধতি সঠিক দিকে এগোচ্ছে। এর ফলে এবারের রেজাল্ট আপাত দৃষ্টিতে কম মনে হলেও এটা রিয়েলিস্টিক অ্যাসেসমেন্ট এবং এইটা আমার মনে হয় গুণের মূল্যায়ন হয়েছে। আমরা শিক্ষার শুধু বিস্তৃতি দিলে হবে না, শিক্ষার মান উন্নয়নের জন্য এই পদ্ধতি খুব ভালো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষা গ্রহণের প্রস্তুতি চলছে। এরই মধ্যে কিছু কিছু পরীক্ষার সময় ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম.স. আরিফিন সিদ্দিকী। শিক্ষার্থীদের আন্দোলন আর বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর সাথে সঠিক যোগাযোগের অভাবে হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। বৃহস্পতিবার পরীক্ষার সময়সূচি ঘোষণা, সেশন জট কমানো সহ ৭ দফা দাবি নিয়ে শাহবাগে আন্দোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। এর ৩ দিন পর শিক্ষার্থীদের দাবি নিয়ে রোববার বিকেলে ৭টি কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে সাংবাদিকদের তিনি জানান, পরীক্ষার সময়সূচির প্রস্তুতি চলছে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে অপেক্ষমান থাকা পরীক্ষার রেজাল্ট পেলেই তা প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যথাযথ যোগাযোগের অভাবেই এমন ঘটনা ঘটেছে। অধিভুক্ত কলেজগুলো যেভাবে পরিচালিত হয় সেভাবেই এই ৭টি কলেজও পরিচালিত হবে। যে ছেলেমেয়েরা চতুর্থ বর্ষে এসে এখন মৌখিক পরীক্ষাটা নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বৎসরের যে ফলাফল
যেটি ইতিমধ্যে প্রকাশিত, সেই ফলাফলের টেবুলেশন শিট আমাদের কাছে আসার সাথে সাথে সেই রেজাল্ট দেওয়া হবে। অন্যান্য পরীক্ষার যে সময়সূচি দেওয়া হয়েছে সেগুলো তাদেরকে অবহিত করা হয়েছে। তা আমি যেটা বুঝতে পারলাম যে যোগাযোগের যে বিষয়টা, অর্থাৎ আমাদের সিদ্ধান্তগুলো কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে এসে পৌঁছানো অথবা তাদের যে উদ্বেগের বিষয় সেগুলো আমাদেরকে জানানো, এই জায়গায় মনে হয় কিছুটা গ্যাপ হয়ে গেছে। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তথ্য দেওয়ার কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার রুটিন দিতে পেরেছে ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সঠিক কথা বলছে না অভিযোগ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ ফয়জুল করিমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। এদিকে আহত তিতুমির কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিদ্দিকুরের পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছে তিতুমির কলেজের অধ্যাপক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরো থাকছে টাঙ্গাইলে বিএনপির নবগঠিত কমিটি ও পদবঞ্চিতদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, 2 পুলিশ সহ আহত 50, আটক 10। ভিগো কেবল কেসিং, ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস এন্ড টোটাল সেফটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক ধারা ব্যাহত করার যে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করতে সবসময় সতর্ক থাকতে হবে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের। তিনি বলেন, সরকারের ধারাবাহিকতায় দেশের মানুষ উন্নয়নের সুফল ভোগ করছেন। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ হাসিনা। এ সময় কর্মকর্তাদের উদ্ভাবনী ধারণা নিয়ে সেবামুখী প্রশাসন ব্যবস্থা গড়ে তোলারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। সরকারের নীতি নির্ধারণী মহলের গৃহীত নানা পদক্ষেপ মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে জনপ্রশাসন তথা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা। সেবা প্রদানে কর্মকর্তাদের সৃষ্টিশীলতা, সৃজনশীল পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নৈতিকতা, শুদ্ধাচার চর্চায় কর্মস্পৃহা বাড়াতে গেল বছর থেকে জনপ্রশাসন পদক দেওয়া শুরু করে সরকার। গেল বছরের মতো এবারও প্রশাসনিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হলেন জনপ্রশাসনের কর্মকর্তারা। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ বছর দলগত, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক 3টি শ্রেণীতে 13 জন ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের হাতে জনপ্রশাসন পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং কর্মক্ষেত্রটা আরো কর্মকর্তাদের পদকে ভূষিত করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে ভালোবেসে সৃষ্টিশীল ধারণা নিয়ে সেবামুখী জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এজন্য প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। কি কাজ করলে মানুষের কল্যাণ হয় সে কথাটা চিন্তা করে সেভাবেই পদক্ষেপ নিতে হবে। প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ নয় বা শিক্ষার জন্য শিক্ষা নয়, এটা এর প্রতিটি জ্ঞান যেন দেশের উন্নয়নের কাজে লাগে, দেশের মানুষের কল্যাণে লাগে, সেই দিকটা বিশেষভাবে দৃষ্টি দেবেন। 1975 সালের পর রাজনৈতিক পট পরিবর্তনে দেশের অচলাবস্থার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের বর্তমান উন্নয়ন ও গণতন্ত্রের ধারা ব্যাহত করার যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে জনপ্রশাসনের কর্তাদের। সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকার কারণে আজকে সত্যিকারভাবে উন্নয়নটা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারছে, উন্নয়নটা দৃশ্যমান হচ্ছে এবং দেশের মানুষের ভিতরে একটা আস্থা, বিশ্বাস ফিরে এসেছে। গণতান্ত্রিক ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে সেদিকে সকলকেই লক্ষ্য রাখতে হবে এবং যে কোনো প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের উন্নয়ন নিশ্চিত করতে অঞ্চল ভিত্তিক পরিকল্পনা নিয়ে কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান সরকার প্রধান শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর প্রায় 12 লাখ মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। এই সংখ্যা 18 লাখে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আক্রান্ত অনেকেই হারাচ্ছেন কর্মক্ষমতা। জ্বর সেরে গেলেও পলিআর্থ্রাইটিস বা হাড়ের জোড়ায় তীব্র ব্যথায় দুর্বিষহ হয়ে উঠছে জীবন। চিকুনগুনিয়া মোকাবিলায় চিকিৎসা পদ্ধতি আধুনিক করার উপর জোর দিচ্ছেন চিকিৎসকেরা। দর্শক দেখুন আমার করা একটি প্রতিবেদন, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। সাকিব
প্রায় 2 মাস ধরে ভুগছেন চিকুনগুনিয়ায়। জ্বর সেরে গেলেও চিকুনগুনিয়ায় রেখে যাওয়া পলি আর্থ্রাইটিসের ব্যথায় এখনো কুঁকড়ে যায় হাতের আঙুল। যদি কনসেন্ট্রেশন দিয়ে তাকাতে থাকি, তারপর কাজের ওই কাজটা আমি করতে পারি না, কারণ আমার স্ক্রিনের দিকে তাকালে এই ঘাটটা একটু ব্যথা করে, আর বেসিক্যালি এই জায়গাটা মাথাটা বেশি পেইন করে। সাকিবের মতো বনানীর গার্মেন্টস অ্যাক্সেসরিজের এই অফিসে চাকরি করেন 35 জন, যাদের মধ্যে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন 7 জন। 3 জন কাজে যোগ দিতে পারলেও পারেননি বাকিরা। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। চিকুনগুনিয়া আক্রান্ত হবার 5-6 দিনের মধ্যে জ্বর সারলেও ব্যথা সারতে সময় লাগে দীর্ঘদিন। তীব্র ব্যথায় অফিসে কাজে ফিরতে পারছেন না অনেকেই, আর যারা অবা ফিরছেন তাদেরও ভোগান্তির যেন শেষ নেই। জীবনের হঠাৎ ছন্দপতনে অসহায় কর্মজীবন। আগের যে কাজের স্পিরিট ছিল, এখন সেই কাজের স্পিরিটটা নাই। জানি না এর থেকে কবে মুক্তি পাবো। অল্প একটু হাঁটার পরে টায়ার্ডনেসটা চলে আসে। এটা হচ্ছে চিকুনগুনিয়ার মেইন আমি ইফেক্টটা বুঝতে পেরেছি। বিভিন্ন জরিপে দেখা গেছে ঢাকার কয়েক লাখ মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত। এ সংখ্যা বাড়ছে প্রতিনিয়তই। বিশেষ করে শিশু এবং 65 বছরের ঊর্ধ্বে আক্রান্ত মানুষ থাকেন বেশ ঝুঁকিতে। সামনে 24 তারিখে আমার এক্সাম হবে, সো আমি এখন পড়াশোনা করতে পারতেছি না। বিশেষ করে যখন লিখতে যাই তখন হাতটা আমার অনেক কাঁপাকাঁপি করে। হাত পা ব্যথা খিচে লইতেছে আমার না, বুঝছেন? খুবই কষ্ট হয় আমার কাজ করতে। লং টাইম একটু চেয়ার টেবিলে বসে থেকে পড়াশোনা করতে গেলে তখন উঠতে গেলে পা ফেলতে পারি না। এরিস মশার কামড়ে সংক্রমিত এই রোগের চিকিৎসা পদ্ধতি এখনো অজানা বলে জানান এই বিশেষজ্ঞ। সুনির্দিষ্ট করে যদি পরামর্শ দেয়া হতো তাহলে হয়তোবা অনেকের যে জটিলতা হচ্ছে, বিশেষ করে আর্থ্রাইটিস যাদের হচ্ছে, তাদের হয়তো এটা কম থাকতে পারত। এক্ষেত্রে চিকুনগুনিয়ার চিকিৎসা পদ্ধতি নির্ণয়ে অবিলম্বে গবেষণা শুরুর তাগিদ দেন তিনি। ব্যথানাশক দেব নাকি তার সঙ্গে প্রদাহনাশকও দেব, তো এগুলো যদি আমরা শিক্ষা নেই তাহলে আমার ধারণা চিকুনগুনিয়াকে আমরা ভবিষ্যতে আরো ভালোভাবে তার চিকিৎসা দিতে পারবো। মূলত বর্ষার পর মশার উপদ্রব বাড়লে এ রোগ বিস্তার লাভ করে। তাই সুস্থ থাকতে নষ্ট করতে হবে মশার আবাসস্থল ও এর আশেপাশে প্রজনন ক্ষেত্র। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে দলটি ক্ষমতায় আসার বিষয়ে ভারতের বন্ধুরা সহায়তার আশ্বাস দিয়েছে। 5 দিনের ভারত সফর শেষে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে আয়োজিত এক সংবর্ধনায় একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনে 300 আসনের প্রার্থিতা দেবে জাতীয় পার্টি। জাতীয় পার্টি ক্ষমতা যাওয়ার জন্য এখন প্রস্তুত। আমরা একমাত্র নিরাপত্তা দিতে পারি বাংলাদেশের মানুষকে। ভারতে আমার বন্ধু আছেন, তারা দেখা করেছেন, আশ্বাস দিয়েছেন জাতীয় পার্টিকে ক্ষমতা আনার জন্য তারা সর্বদা চেষ্টা করবেন। আমাদের জব 300 আসনের প্রার্থী দেবে। এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো। সুষ্ঠু ভোটের নিশ্চয়তা না পেলে ভোটার তালিকা হালনাগাদে কমিশন আশানুরূপ সাড়া পাবে না বলে মনে করে বিএনপি। আর সীমানা পুনর্নির্ধারণে প্রভাবিত না হয়ে শহর গ্রামের সমতা আনার কথা বলছে দলটি। তবে আওয়ামী লীগ বলছে, বিতর্কিত করতে অযথা নেতিবাচক দিকগুলো টেনে আনছে বিএনপি। নেতারা বলছেন, আইন অনুসারে চললে কমিশনের কাজে মাথা ঘামাবে না আওয়ামী লীগ। রাশেদ লিমনের রিপোর্ট। 16 জুলাই নির্বাচন কমিশন ঘোষিত একাদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা অনুসারে 25 জুলাই শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। আর সীমানা পুনর্নির্ধারণে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে কমিশন। বিএনপি বলছে, ভোটার তালিকা হালনাগাদে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে দরকার আস্থার পরিবেশ ফিরিয়ে আনা, আর পুরো কার্যক্রম রাখতে হবে সরকারি প্রভাবমুক্ত। তবে হালনাগাদকে প্রভাবিত করার বিষয়টি উড়িয়ে দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের দৃষ্টি একটি নির্ভুল ভোটার তালিকার দিকে। অনেকে বলবে ভোটার হয়ে লাভ কি, ভোট দেওয়া প্রয়োজন হয় না। এদেরকে আশাবাদী করা যে আমরা ভোটার হলে ভোট দিতে পারবো, এটা কিন্তু নির্ভর করছে নির্বাচন কমিশনের উপরে এবং বেশিরভাগ সরকারের উপরে। ভোটার তালিকার মধ্যে কারচুপি করে, জালিয়াতি করে, এটা বিএনপির অতীতের রেকর্ড আছে। তাদের এই মানসিকতার কারণেই তারা অন্যদেরকেও হয়তো সন্দেহ করতে পারে, তাদের মধ্যে এই রোগটা আছে। তবে আওয়ামী লীগ কখনো এই ফলস ভোটার বিশ্বাসী না। বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ করা, এটা যদি করা না হয় তাইলে কিন্তু প্রশ্ন থেকেই যাবে। আমরা একটা নির্ভুল ভোটার তালিকা চাই। এটা নির্বাচন কমিশন তারা উদ্যোগ নিয়ে একটা নির্ভুল ভোটার তালিকা করবে, এটা আমাদের প্রত্যাশা।
আর সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে দল দুটিই বলছে আইনের মধ্যে থেকে শহর ও গ্রামের মধ্যে ব্যবধান কমিয়ে আনার কথা। যদিও বিএনপির মধ্যে আছে কিছু সংশয়, তবে দলটির এমন বক্তব্য তাদের নেতিবাচক মনোভাবের বহিঃপ্রকাশ হিসেবে দেখছে আওয়ামী লীগ। সরকার কিংবা দল হিসেবে আওয়ামী লীগ কমিশনের কাজে হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দলটি। যদি ব্যক্তিগত কারো তদবির বা সরকার দলের সেখানে চাপ ইত্যাদিকে যদি নির্বাচন কমিশন আমলে আনে, তাহলে কিন্তু নির্বাচন কমিশন তাদের আইনে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো পালন করতে পারবে না। এখানে কোন প্রভাবশালী এমপি তারা অ্যাডভান্টেজটা পাবে? বিএনপির নেতিবাচক রাজনীতি করতে করতে এদের মাথায় নেতিবাচক চিন্তা ছাড়া কোনো কিছু নেই, পজিটিভ চিন্তা চেতনা নেই। এটা শুধু বিরোধিতা করতে হবে বলেই এই ধরনের একটা নেতিবাচক মন্তব্য করাটা, এটা আমি খুব যুক্তিযুক্ত মনে করি না। কমিশনের কর্মপরিকল্পনা অনুসারে চলতি বছরের আগস্ট সেপ্টেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বিষয়গুলো নিয়ে আলোচনার কথা ভাবছে দলগুলো। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সরকার চায় সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এক্ষেত্রে বিএনপিকে বাদ দিয়ে ফাঁকা মাঠে গোল দেওয়ার কোনো চিন্তা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস 2017 উপলক্ষে যানবাহনের তাৎক্ষণিক রেজিস্ট্রেশন প্রদান কার্যক্রম পরিদর্শন শেষে তিনি কথা বলেন। বিএনপি একটা বড় দল, তাদেরকে বাদ দিয়ে ইলেকশন করব, ফাঁকা মাঠে গোল দেব, এরকম কোনো চিন্তা আমাদের নেই। ফ্রি ফেয়ার ইলেকশন বাংলাদেশে অনুষ্ঠিত হোক, আমরা এটা চাই। তারেক রহমানের ব্যাপারটা তো 8.5 বছর ধরে দেশের বাইরে আছে, তো এটা আমার মনে হয় রাজনীতি করতে হলে সাহস থাকা উচিত যে আমি আমার দেশেই রাজনীতি করব, জেল খাটতে হলে জেলে যাব, মামলা ফেস করতে হবে সাহসের সঙ্গে, এটি তো রাজনীতি। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার দেশকে নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সংবিধান সংশোধনের মাধ্যমে সহায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে সংকট নিরসনে উদ্যোগ নেয়ারও আহ্বান জানান তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। একাদশ সংসদ নির্বাচনকে সামনে নিয়ে আবার দেশে একটা নৈরাজ্য সৃষ্টির পায়তারা, নৈরাজ্য সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, অস্থিরতা দেখা যাচ্ছে, রাজনৈতিক অস্থিরতা। আমাদের দেশে আমরা রাজনৈতিক স্থিতিশীলতা চাই। সংবিধান জনগণের জন্য, জনগণ সংবিধানের জন্য নয়। আজকে আপনি এই সংবিধান নিজে কাটাচিড়া করে নিজের সুবিধা মতো করে নিয়েছেন, তাই এই জনগণ এই সংবিধানকে এইভাবে রেখে নির্বাচনে আপনাকে বিশ্বাস করে না। টাঙ্গাইলে বিএনপি 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে 2 পুলিশ সদস্য সহ অন্তত 50 জন আহত হয়েছেন। আটক করা হয়েছে 10 নেতাকর্মীকে। পুলিশ জানায় সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবে বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে দলের সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দলের পদবঞ্চিত কর্মীরা সেখানে গিয়ে হামলা চালায়। পরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে 2 পুলিশ সদস্য সহ 2 গ্রুপের কমপক্ষে 50 জন আহত হন। এছাড়া ঘটনাস্থলে থাকা একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। দুইটা বিবদমান পক্ষই তারা লাঠিসুটা এবং ইট পাটকেল দিয়ে 2 পক্ষের সাথে একটা সংঘর্ষ। আমরা স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার জন্য আমরা আসি, তবে 2 পক্ষকে আমরা শান্ত থাকার জন্য বলি, কিন্তু তারা আমাদের সেই আমাদের যে ওয়ার্নিং ছিল সেটাকে উপেক্ষা করে 2 পক্ষ একটা বিবদমান পরিস্থিতি সৃষ্টি করে। আর এই ঘটনার শেষে আমরা একটা সংবাদ পাই যে এখানে একটা গাড়ি আছে, যে গাড়িতে আর্মস থাকতে পারে। আমরা সেখানে এসে আমাদের আমরা চলে আসি। সন্ধ্যার সময়ে আরো থাকছে প্রবল বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসে নিহত 1, সড়ক যোগাযোগ বন্ধ। দুর্ঘটনার কবলে চট্টগ্রামের পতেঙ্গায় গমবাহী জাহাজ। লোকসানে ভারসাম্য আনতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশের বাজারে দাম কমানো হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। বিকেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পাবলিক সার্ভিস দিবসের অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় যে কোনো বিপর্যয় মোকাবিলায় কর্মকর্তাদের নতুন নতুন উদ্ভাবনী কৌশল বের করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
এই অবস্থা যদি আরো অনেকদিন চলে একটা যুক্তি আসবে, কিন্তু এই তেলের দাম তো আপনার এখন কমেছে, কিন্তু 1 বছর পরে কি হবে আমরা বলতে পারি। এখনই দেখেন মধ্যপ্রাচ্য আবার একটু অসহিষ্ণু হয়ে পড়েছে। সুতরাং তেলের দামকে আমরা মনে করি একটা লেভেলে রেখে দেওয়া এটাই সমীচীন। যদি বাড়ে সরকার সেই ব্যয় বহন করবে, যদি কমে যায় তখন সরকার পারলে কিছু অ্যাকুমুলেটেড লসকে কভার করবে। জাতীয় দিবসের আমন্ত্রণ পত্রে জাতির জনকের ছবি বিকৃতির অভিযোগের মামলা থেকে ইউএনও গাজী তারিক সালমনকে অব্যাহতি দিয়েছেন আদালত। দুপুরে বাদীর মামলা প্রত্যাহারের আবেদন গ্রহণ করে এ আদেশ দেন আদালত। এদিকে ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশের 2 সদস্যের কমিটি। শুনানির দিন ধার্য থাকায় রোববার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন অমিত কুমার দের আদালতে হাজির হন মামলার বাদী ও বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা ওবায়দুল্লাহ সাজু। এ সময় আইনজীবীদের মাধ্যমে মামলা প্রত্যাহারের আবেদন করেন তিনি। পরে উভয় পক্ষের শুনানি শেষে সে আবেদন গ্রহণ করেন আদালত। সাজুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাতে সে মামলা প্রত্যাহার করার জন্য সেই প্রার্থনা জানায় যে আদালত সেই প্রার্থনা মঞ্জুর করছে এবং ইউএনও সাহেবকে মোকদ্দমার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে মামলার বাদী ওবায়দুল্লাহ সাজু দাবি করেন দেশের স্বার্থে দলীয় প্রধানের নির্দেশে মামলা প্রত্যাহার করেছেন তিনি। দলের নির্দেশে আমাকে বহিষ্কার করছে এবং নির্দেশ আছে, আমি তাইতে মামলাটা প্রত্যাহার করে নিচ্ছি। এদিকে রোববার সকালেই বরিশাল পৌঁছেছেন পুলিশ সদর দপ্তর গঠিত অতিরিক্ত ডিআইজি আব্দুল আলিমের নেতৃত্বাধীন 2 সদস্যের কমিটি। অতিরিক্ত ডিআইজি ডিসিপ্লিন জনাব আব্দুল আলিম মাহমুদ ওনার নেতৃত্বে 2 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং তদন্ত কমিটি আজ ভোরে বরিশাল এসেছেন, তদন্ত কাজ শুরু করেছেন। এক শিক্ষার্থীর আঁকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে জাতীয় দিবসের আমন্ত্রণ পত্র ছাপানোয় বিকৃতির অভিযোগে সম্প্রতি বরিশালের আগৈলঝাড়ার সাবেক ইউএনও গাজী তারিক সালমনের বিরুদ্ধে মামলা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা। মামলায় সমনের পর আদালতে হাজির হলে কারাগারে পাঠানো হয় তাকে। এর 2 ঘণ্টা পর 10,000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করা হয়। এ নিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে মামলার বাদী ওবায়দুল্লাহ সাজুকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ। সময় সংবাদ, বরিশাল। শরীয়তপুরের ভেদরগঞ্জ থেকে নিখোঁজের 8 দিন পর 3য় শ্রেণীর ছাত্রী লিজা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের সময় শিশুটির শরীরে হার্ট, কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। শরীয়তপুর থেকে মফিজুর রহমান রিপনের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 15ই জুলাই দুপুরের খাবার খেয়ে বাইরে খেলতে বের হয় লিজা আক্তার নামে 10 বছরের শিশুটি। এরপর থেকেই নিখোঁজ ছিল সে। শনিবার সকালে লিজাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে ফসলি জমিতে লিজার লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয় স্থানীয়রা। গায়ের কাপড় দেখে লাশটি লিজার বলে শনাক্ত করেন তারা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিজার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। সেখানে ময়নাতদন্তের সময় শিশুটির লিভার, কিডনি, হৃৎপিণ্ড সহ শরীরের বিভিন্ন অঙ্গ পাওয়া যায়নি বলে জানান চিকিৎসক। মাথায় কোনো চামড়া কিছুই ছিল না, চক্ষু ছিল না, খালি স্কালদার ছিল, টিপ ছিল, ঘাড়ের এই যে নেক ওখানে মাংস সেরকম কিছু ছিল না, ঠিক আছে। আর ভিতরের দিকে খালি রিব হাড্ডিগুলো ছিল, কিন্তু ভিতরে যে কলিজা, লিভার, কিডনি, স্টোমাক, ইভেন ইন্টেস্টাইন নাড়িভুড়ি এগুলো কোনো কিছুই ছিল না। তার কাছে সেদিন আসলে 1000 টাকা ছিল, সেই টাকাটি উৎস আমরা খুঁজছি, কারণ এই বয়সের একটা মেয়ের কাছে এত টাকা হঠাৎ করে থাকার কথা না, সেই উৎসটাকে নিয়ে আমরা কাজ করছি। এদিকে আদরের সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো পরিবার। কারা এমন জঘন্য ঘটনার সঙ্গে জড়িত সেই ধারণাও করতে পারছেন না তারা। যারা এটা করছে তাদের আমরা বিচার করি, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। আমরা ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে নির্দেশনা প্রদান করেছি যে বিষয়টা ভালো করে তদন্ত করার জন্য, দোষীরা যেন কোনোভাবেই নিষ্কৃতি না পায় তাদেরকে আইনের আওতায় আনার জন্য। 1 নম্বর সখীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর শিক্ষার্থী ছিল লিজা আক্তার। কৃষক পরিবারে 4 সন্তানের সবার ছোট ছিল লিজা। সময় সংবাদ, শরীয়তপুর। বান্দরবানে পাহাড় ধসে একজন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন অন্তত 2 জন। সকালে রুমা উপজেলার দলিয়ানপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
স্থানীয়রা জানান, গতকাল থেকে টানা বৃষ্টির কারণে সকালে দলিয়ানপাড়ায় পাহাড় ধস হয়। এ সময় রাস্তায় থাকা পথচারীরা মাটি চাপা পড়েন। তাৎক্ষণিকভাবে 4 জনকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে একজনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এখনো আরও 2 জন নিখোঁজ রয়েছেন। এদিকে পাহাড় ধসের পর বান্দরবান শহরের সঙ্গে রুমা ও থানচি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সিরাজগঞ্জের চৌহালিতে যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে আবারও ধস দেখা দিয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে 30 মিটার এলাকা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান সিরাজ জানান, যমুনার তীব্র স্রোতের কারণে উপজেলার খাসকাউলিয়া এলাকায় ধস দেখা দেয়। মুহূর্তেই 30 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। 2015 সালে 109 কোটি টাকা ব্যয়ে 7 কিলোমিটার দীর্ঘ নির্মাণাধীন বাঁধ দিতে এ নিয়ে 11 দফায় ধস দেখা দেয়। চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে 1600 মেট্রিক টন গম নিয়ে একটি লাইটার জাহাজ দুর্ঘটনা কবলে পড়েছে। জাহাজটির পেছনের অংশে তলা ফেটে পানি ঢুকতে শুরু করেছে। সকালে সিটি 11 জাহাজটি বহির্নোঙর থেকে বন্দরে আনার পথে এই দুর্ঘটনা ঘটে। এ সময় জাহাজের মাস্টার জাহাজটিকে পতেঙ্গা উপকূলে নিয়ে আসার চেষ্টা করেন, কিন্তু তীব্র ঢেউয়ে তা ব্যাহত হয়। এদিকে জাহাজটিতে অবস্থানরত 11 জন ক্রুকে নামিয়ে আনার চেষ্টা করলেও তারা নিজেরা নিরাপদে রয়েছে দাবি করে জাহাজ থেকে নামেননি। এরই মধ্যে জাহাজে থাকা কিছু গম নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পর্যবেক্ষণ করছেন। জোয়ার শুরু হয়েছে, তখন প্রচন্ড রুলিং এর কারণে এটা কিনারে জাহাজ অ্যাঙ্কর করে কিনারে উঠে গেছে। উঠে যাওয়ার মাস্টার দ্রুত স্টার্ট দিয়ে চেষ্টা করছে জাহাজটাকে বাইরে নেওয়ার জন্য। জাহাজটা বাইরে নিয়েছিল, ইতিমধ্যে মাল ভিতরে যে গম ছিল, গমটা এক সাইড ফাইল হয়ে গেছে। প্রায় 1600 থেকে 1700 টন মালামাল আছে বলে ওনারা জানাইলো। যাদেরকে উদ্ধার করার জন্য আসছে ওনারা নিরাপদে আছে বলে আমাদেরকে জানাইছে। সিলেটে এবার রড ছাড়াই কলেজ ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। ওসমানীনগরের গোয়ালাবাজার আদর্শ মহিলা কলেজে বহুতল ভবন নির্মাণের সময় এ অনিয়ম করা হয়েছে বলে জানানো হয়। সংশ্লিষ্টরা জানান, শনিবার কলেজটি পরিদর্শনে আসেন সিলেট 2 এর সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী। এ সময় সরেজমিনে ভবনের নির্মাণ কাজ দেখতে গিয়ে বেশ কিছু অনিয়ম দেখতে পান তিনি। পরে বিভিন্ন পিলারের অংশ ভেঙে দেখা যায় রড ছাড়া কেবলমাত্র ইট বালি দিয়ে সেগুলো নির্মাণ করা হয়েছে। কিছু জায়গায় রড ব্যবহার করা হলেও তার পরিমাণ ছিল খুবই কম। অভিযোগ পাওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের 3 জনকে আটক করে পুলিশ। বেইসের কাজগুলো দেখেছি, যত সময় আমাদেরকে দেখানো হয়েছে আমরা দেখেছি ঠিকঠাকভাবে কাজ হচ্ছে, কিন্তু পরবর্তীতে হঠাৎ করে কলেজ বিভিন্ন বন্ধের সময়ে গোপনীয়ভাবে তারা যে কাজটি করেছে সেই সময় আমরা সামনে না থাকায় তারা এই অনিয়মের কাজটি করেছে। যখনই আমরা এই জিনিসটা বুঝতে পারলাম তখন সাথে সাথে আমরা কলেজের সভাপতি সিলেট 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এহিয়া চৌধুরী এমপি সাহেবকে আমরা অবগত করি এবং উনি আসেন। আসিয়া সরজমিনে আমরা সবাই উপস্থিত থেকে তদন্ত করে পরিদর্শন করে দেখেন বিবরণটি সত্য এবং রড ছাড়া এবং ছোট রড বিভিন্ন ধরনের অনিয়মের বিষয়টি আমরা পাই। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 26 আসামির সাজা বহাল রাখার আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ। বিকেলে এমন আবেদন জানিয়ে এই মামলার ডেথ রেফারেন্স শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল। দুপুর 2টা থেকে বিকেল 4:30 পর্যন্ত বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এই শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানিতে বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে এমন হত্যাকাণ্ড অপরাধের মাইলফলক হয়ে থাকবে। 7 খুন পূর্ব পরিকল্পিত উল্লেখ করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা ফেরাতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রার্থনা করেন অ্যাটর্নি জেনারেল। কাল আসামিপক্ষে শুনানির দিন ধার্য করা হয়েছে। গত 16 জানুয়ারি 7 খুন মামলায় নূর হোসেন, তারেক সাইদ সহ 26 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত, আর বাকি 9 জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। নূর হোসেন এবং কর্নেল তারেক সরাসরি হত্যাকাণ্ডের স্থানে তাদের না দেখা গেলেও তাদের আদেশ নির্দেশে এবং তাদের প্ররোচনায় এই ধরনের ঘটনা ঘটেছে এবং এদেরও যেই সাজা দেওয়া হয়েছে সঠিক সাজা দেওয়া হয়েছে এবং এটা বহাল থাকার জন্যই
আমি আমার বক্তব্য পেশ করেছি। বিপিএল এর এবারের মৌসুমে রংপুর রাইডার্সে খেলবেন মাশরাফি বিন মুর্তজা। আজ ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। বিপিএল এ বরাবরই সফল মাশরাফি এবারও রংপুরের হয়ে ভালো কিছু করতে চান। আর প্রতিটি দলে 5 জন নয় বরং 4 জন বিদেশি ক্রিকেটার খেলানোর পক্ষে মাশরাফি। তার মতে এতে উপকৃত হবে দেশের ক্রিকেটে। বিপিএলটা এই জন্য যে আমাদের ক্রিকেটটা ইমপ্রুভের জন্য, তো আমি মনে করি যে যদি 4 জন থাকে সেক্ষেত্রে হবে কি আমাদের 7 জন খেলবে এবং 7 জনের খেলার সুযোগ মানে আপনি যদি 8টা টিম দেখেন প্রায় 56 জন প্লেয়ার খেলবে এবং সেটা ঘুরে ফিরে প্রায় 100 জন হতে পারে। তো 100 জন খেলোয়াড়ের সুযোগ থাকা মানে আপনার যে কোনো 2 জন যদি আমরা এই একটা সিজন থেকে বের হয় এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার হবে, কারণ ইমিডিয়েটলি আমাদের কিন্তু ব্যাকআপ প্লেয়ার এরকম নাই। সো এটা কিন্তু একটা অপরচুনিটি আমাদের জন্য যে কিছু ব্যাকআপ প্লেয়ার উঠে আসা। He likes to take pressure and be on toes, and on the field, on the ground, he can take good decision. And along with his background and his experience, I think it was a good decision. Support Shalo, obviously we want to be a good team and a winning team, obviously. That's what everyone wants, isn't it? এএফসি অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপ ফুটবলের খবর। বাছাই পর্বে আজ নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ স্বাগতিক ফিলিস্তিন। প্রথম ম্যাচে 0-7 গোলে জর্ডানের কাছে এবং পরের ম্যাচে তাজিকিস্তানের কাছে 1-3 গোলে হারায় এই ম্যাচটি অনেকটাই নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনের হেব্রনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10:30টায়। দুটি প্রস্তুতি ম্যাচ সহ আসরের প্রথম 2 ম্যাচে হার, ফলে টানা 4টি ম্যাচে হেরে একরকম মানসিক চাপে রয়েছে অ্যান্ড্রয়েডের শিষ্যরা। কোচ হিসেবে অর্ডো খুব একটা স্বস্তিতে নেই। আগের ম্যাচের প্রতিপক্ষ জর্ডান ও তাজিকিস্তান যেমন শক্তিশালী ছিল, ঠিক তেমনি এই ম্যাচের প্রতিপক্ষ ফিলিস্তিনও কোনো অংশেই পিছিয়ে নেই। গ্রুপ পর্বে তাজিকিস্তানের সঙ্গে ড্র এবং জর্ডানের বিপক্ষে জয় নিয়ে চূড়ান্ত পর্বের দিকে অনেকটা এগিয়ে রয়েছে স্বাগতিকরা। তাই মানসিকভাবেই বাংলার যুবাদের তুলনায় অনেকখানি এগিয়ে রয়েছে ফিলিস্তিনিরা। এই ম্যাচের মধ্য দিয়ে এফসি অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের অভিযান শেষ করবে বাংলাদেশ। সন্ধ্যার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে পাশের হার 68.91%। শিক্ষার গুণগত মান ধরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। যোগাযোগের অভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ নিয়ে জটিলতা, দাবি ভিসি, অস্বীকার জাতীয় বিশ্ববিদ্যালয়। ভোটার তালিকা ও সীমানা পুনর্নির্ধারণে সরকারি দলের প্রভাবের আশঙ্কা বিএনপির। আইন মানা হলে মাথা ঘামাবে না আওয়ামী লীগ। চিকুনগুনিয়ায় আক্রান্তের পর অনেকেই হারাচ্ছেন কর্মক্ষমতা, চিকিৎসা পদ্ধতি আধুনিকায়নের পরামর্শ। এবং শরীয়তপুরে নিখোঁজের 8 দিন পর 3য় শ্রেণীর শিক্ষার্থীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার। উধাও হার্ট, কিডনি সহ বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ, আটক এক। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ে।